রাষ্ট্রপতির পদ ছাড়লেন শাহাবুদ্দিন, দায়িত্ব পালন করবেন স্পিকার। ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন। রাষ্ট্রের ঘাড় থেকে নামল স্বৈরাচারের দোসর, মন্তব্য জামায়াতের। গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির। পদত্যাগের মাধ্যমে সরকার এই সময় এসে যদি তাকে কোনো সেফ এক্সিট দিতে চায়, সেটা আমরা মানব না। দেরিতে হলেও জাতির ঘাট থেকে স্বৈরাচারের একটা কালো ছায়া সরে গেল। মালয়েশিয়ায় ফের শ্রমবাজার চালুর খবরে সক্রিয় দালাল চক্র, বিদেশগামীদের সতর্ক হওয়ার পরামর্শ। নীতিমালার শর্ত মানছে না ৭০% বেসরকারি মেডিকেল কলেজ, তৈরি হচ্ছে না মানসম্মত চিকিৎসক। ভারত সরকারের নানা পদক্ষেপেও দমছে না ছাত্র আন্দোলন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে অনড় সিজেপি। শুভেচ্ছা, আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল ৭টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ড সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি সোহেলি চাকমা। নানা গুঞ্জন, আলোচনা আর সমালোচনার পর অবশেষে রাষ্ট্রপতির পদ ছাড়লেন মোহাম্মদ শাহাবুদ্দিন। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে শুক্রবার বিকেলে স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠান তিনি। তা গ্রহণ করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংবাদ সম্মেলনে তিনি জানান, সংবিধানের আলোকেই এই সিদ্ধান্ত। বলেন, মাফিয়া সরকারের সময় দায়িত্ব নিলেও জনগণের সরকারের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি পদে মোহাম্মদ শাহাবুদ্দিন থাকছেন না এমন গুঞ্জন ডালপালা মেলেছিল দুদিন আগেই। নানা ঘটনা প্রবাহের পর সব জল্পনার অবসান হয় শুক্রবার বিকেল ৫টার একটু আগে। আনুষ্ঠানিকভাবে বঙ্গভবন থেকে শাহাবুদ্দিনের পদত্যাগপত্র এসে পৌঁছায় সংসদ সচিবালয়ে। বঙ্গভবন থেকে পাঠানো পদত্যাগপত্রে গুরুতর অসুস্থতার কারণে শারীরিক ও মানসিক অসামর্থ্যতাকে পদত্যাগের কারণ হিসেবে জানান শাহাবুদ্দিন চুপ্পু। সংসদের শপথ কক্ষে সংবাদ সম্মেলন শুরু হয় ঠিক বিকেল ৫:৩০টায়। পদত্যাগের পুরো প্রক্রিয়াটি ব্যাখ্যা করেন জাতীয় সংসদের স্পিকার। জানান, গ্রহণ করা হয়েছে রাষ্ট্রপতির পদত্যাগপত্র। সংবিধান অনুযায়ী পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া পর্যন্ত রাষ্ট্রপ্রধানের দায়িত্বে থাকছেন তিনি। মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র আজ ২৪শে জুলাই ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩ তারিখে রোজ শুক্রবার অপরাহ্ন ৫টা ১ মিনিটে আমার নিকট পদত্যাগপত্র দাখিল করেছেন। ফলশ্রুতিতে সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। মোহাম্মদ শাহাবুদ্দিনের মঙ্গল কামনা করে হাফিজ উদ্দিন আহমদ জানান, গেল সরকারের সময় দায়িত্ব নিলেও বর্তমান সরকারের প্রতি শাহাবুদ্দিন ছিলেন শ্রদ্ধাশীল। তিনি শারীরিক অসামর্থ্যের কারণে পদত্যাগ করেছেন। আমি তার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করি এবং আমার মনে হয় তিনি মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমানে জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হয়েছে তার প্রতি তিনি সমর্থন এবং শ্রদ্ধা প্রকাশ করেছেন সবসময়। এই পদত্যাগ ও এর কারণ নিয়ে যেন কোনো ধোঁয়াশা সৃষ্টি না হয় সে আহ্বানও জানান স্পিকার। আমরা আশা করি এই পদত্যাগের ফলে সকল ধোঁয়াশা পরিষ্কার হলো, কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের বিরূপ মনোভাব কিংবা কনফিউশন যাতে এসব ব্যাপারে না ঘটে। ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। অবশেষে শেষ হলো সব জল্পনা কল্পনার। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব শেষ করলেন দেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এখন সামনে সবচেয়ে বড় প্রশ্ন, কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি, যার জবাব মিলবে আগামী ৯০ দিনের মধ্যে। সাদবিন শফিক, চ্যানেল 24, জাতীয় সংসদ ভবন, ঢাকা। মেয়াদ পূর্ণ করার আগেই বিদায় নিতে হলো রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত সেই দায়িত্বে থাকবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। রাষ্ট্রপতির পদ শূন্য হবার পর ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে সংসদ। ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন মোহাম্মদ শাহাবুদ্দিন।
তার দায়িত্বকাল ছিল 2028 সালের এপ্রিল পর্যন্ত। তবে মেয়াদ পূর্ণ হবার আগেই বঙ্গভবন ছাড়তে হলো তাকে। সংবিধানের আলোকে এখন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। রাষ্ট্রপতির পদ শূন্য হবার পর 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে সংসদ। মোহাম্মদ শাহাবুদ্দিনের 3 বছরের মেয়াদকাল ছিল ঘটনাবহুল। তার এই সময়ে হয়েছে গণঅভ্যুত্থান, আওয়ামী লীগ সরকারের পতন, অন্তর্বর্তী সরকারের দায়িত্বকাল শেষে হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তিনি একমাত্র রাষ্ট্রপতি যিনি 3 সরকার প্রধানকে শপথ পাঠ করান। অনুরাগ বা বিরাগের বশে এর আগেও একাধিক রাষ্ট্রপতিকে মেয়াদ পূর্ণ না করেই বিদায় নিতে হয়েছে। তবে এবার স্বাস্থ্যগত কারণ দেখিয়ে বিদায় নিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। বিশ্লেষকরা বলছেন তার পদত্যাগের অন্যতম কারণ সরকারের সাথে দূরত্ব। বর্তমান সরকারের সাথে রাষ্ট্রপতির একটা আপনার সম্পর্কের যে গ্যাপ, সেই গ্যাপ একটা বড় কারণ। ফলে এখানে আপনার বিএনপি তার প্রার্থী ঘোষণা করবে, জামায়াত ইসলামী তার প্রার্থী ঘোষণা করতে পারে, কিন্তু সংখ্যাগরিষ্ঠ ভোটে যিনি নির্বাচিত হন। ফলে আমরা যেটা বুঝি যে আপনার সংখ্যাগরিষ্ঠ ভোট মানে হলো বিএনপির ভোটে তাদের প্রার্থী নির্বাচিত হবে। এরই মধ্যে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে, আগামী 90 দিনের মধ্যে নির্বাচিত করতে হবে দেশের নতুন প্রেসিডেন্টকে। সংসদে যেহেতু বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, সেহেতু দলটি যাকে মনোনয়ন দেবে তিনিই হবেন দেশের 23তম রাষ্ট্রপতি। তবে সেই ব্যক্তিটি কে হচ্ছেন সেদিকে নজর থাকবে সবারই। আশাকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। দেরিতে হলেও রাষ্ট্রের ঘাট থেকে স্বৈরাচারের দোসর নেমে গেছে, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কোনো অপকর্ম প্রমাণিত হলে তাকে বিচারের মুখোমুখি করা প্রয়োজন। সরকারও তাকে সরায়নি, বরঞ্চ যে মানুষটা স্বৈরাচারের দোসর ছিলেন তাকে সরকার রেখে দিল এবং জোর করে তাকে দিয়েই জাতীয় সংসদের প্রথম অধিবেশনের উদ্বোধনী দিনে আমাদেরকে ভাষণ শোনানোর কসরত করা হলো। যদি সেই ধরনের ক্রেডিবল কোনো আলামত পাওয়া যায় তাহলে কোনো ব্যক্তি তো আইনের ঊর্ধ্বে নন। জুলাই গণহত্যায় পৃষ্ঠপোষকতা ও দুদকের দুর্নীতির দায়ে মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিএনপির সরকার তার পরিকল্পনা মাফিক রাষ্ট্রপতির পদত্যাগ করিয়েছে। দলের সদস্য সচিব আখতার হোসেন বলেন, বিএনপির উচিত ছিল আগেই তাকে অপসারণ করা। আর মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, শাহাবুদ্দিনকে সেফ এক্সিট দিলে তা বিএনপির জন্য বুমেরাং হবে। এই সরকার নির্বাচিত হওয়ার পরপরই উচিত ছিল এই ফ্যাসিস্টের দোসর দুর্নীতিবাজ রাষ্ট্রপতিকে অপসারণ করে তাকে পদত্যাগের সুযোগ না দিয়ে তাকে অপসারণ করে তাকে গ্রেফতার করা। 24-এর অভ্যুত্থানের সময়কালে যে গণহত্যা হয়েছিল, সেই গণহত্যা তিনি তো থামানোর কোনো উদ্যোগ নেনই নাই, বরং গণহত্যার যারা সহযোগী, গণহত্যা যারা ঘটিয়েছেন সেই তাদের সহযোগী হিসেবে তিনি ভূমিকা পালন করেছেন। পদত্যাগের মাধ্যমে সরকার এই সময় এসে যদি তাকে কোনো সেফ এক্সিট দিতে চায় সেটা আমরা মানব না। তাকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে। যদি তাকে গ্রেপ্তার না করা হয় আমরা ইনশাল্লাহ রাজপথে নামব। মালয়েশিয়ায় শ্রমবাজার চালু হওয়ায় সক্রিয় হয়ে উঠেছে দালাল ও অনুমোদনহীন রিক্রুটিং এজেন্সি, যারা মেডিকেল কর্মীদের টেস্টের নামে চালাচ্ছে নানা অপতৎপরতা। এমন অবস্থায় বিদেশগামীদের সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। আর মেডিকেল সেন্টার নিয়ে নতুন পরিকল্পনার কথা জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। সম্রাট হোসেনের রিপোর্ট। কর্মী ভিসায় বিদেশ যেতে শারীরিক সুস্থতা সনদ একটি আবশ্যিক নথি। নিবন্ধিত ও অনুমোদিত মেডিকেল সেন্টার বা হাসপাতাল থেকে সংগ্রহ করতে হয় এসব সনদ। অন্যান্য দেশের মতো মালয়েশিয়াতেও কলিং ভিসার যাত্রায় প্রথম ধাপ এই মেডিকেল চেকআপ। কিন্তু বিভিন্ন সময়ে এই প্রক্রিয়া নিয়ে অভিযোগ উঠেছে। অনেকে বেনামি প্রতিষ্ঠান থেকে মেডিকেল সার্টিফিকেট নিয়ে জমা দেন দূতাবাসে। এক্ষেত্রে অসাধু একটি চক্র হাতিয়ে নেয় বিপুল অর্থ। মালয়েশিয়ার শ্রমবাজার ফের চালু হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। আর এই সংবাদে ফের সক্রিয় হয়েছে মেডিকেল সনদ জালিয়াতি চক্র। এ ব্যাপারে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সতর্কও করছে বিদেশগামীদের। এ বিষয়ে সরকারের সিদ্ধান্তের দিকে তাকিয়ে জনশক্তি রপ্তানিকারকরা।
মেডিকেল সেন্টারগুলো অবশ্যই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের 100% নিয়ন্ত্রণে থাকতে হবে। সেটা কোনোভাবেই যেন FWCMS এর নিয়ন্ত্রণে না থাকে, কারণ FWCMS পদ্ধতির নিয়ন্ত্রণে থাকার কারণেই তারা অতিরিক্ত সেই মেডিকেলও করতে সুযোগ পেয়েছে এবং আপনার অতিরিক্ত টাকা নেওয়ারও সুযোগ পেয়েছে। অভিবাসন বিশেষজ্ঞরা মনে করছেন সরকার চাইলে নিজস্ব সক্ষমতায় মেডিকেল সার্টিফিকেট বিষয়ে স্বচ্ছতা আনতে পারে। সরকারি মাধ্যমে হলে সরকারের একটা দায়বদ্ধতা তৈরি হয় এবং একটা জেনুইন সার্টিফিকেট সে পেতে পারে। ইভেন এরকমও করা উচিত যে বিদেশের জন্য যেহেতু সেটার একটা ইংরেজি অনুবাদের একটা ভার্সন থাকা উচিত এবং একটা সার্টিফাইড ডাক্তারের সেখানে সিগনেচার থাকবে, যাতে করে এটা বাইরে সে নিয়ে গেলে সেটা গ্রহণযোগ্যতাটা বৃদ্ধি পায়। আমরা মালয়েশিয়ার শ্রমবাজার খোলার সময় দেখি যে কর্মী নিয়োগ প্রক্রিয়া, টিকিট, ডায়াগনস্টিক একটা দুষ্টচক্রের সঙ্গে জড়িত। আমি আবারও বলছি, যদি আমরা আসলেই মনে করি দেশের স্বার্থ, আসলেই মনে করি প্রবাসীর স্বার্থ, তাহলে আমি মনে করি এই বিষয়গুলো কোনো দুষ্টচক্রের বদলে উন্মুক্ত থাকা উচিত, সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে হওয়া উচিত। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিদেশগামীদের নিয়ে সরকারের নতুন পরিকল্পনা আছে। মালয়েশিয়াও সেটা নির্দিষ্ট সংখ্যক মেডিকেলের আগেও ছিল, এইবার সবার জন্য ওপেন হওয়ার আমরা চেষ্টা করতেছি, সেটা লাইসেন্স এবং মেডিকেলের ক্ষেত্রে। এবং পরবর্তীতে যদি আমাদের সুযোগ হয়, মেডিকেলটা আলাদা না করে আমরা ওই জেনারেল মেডিকেলগুলোর সাথে ট্যাগ করে দিতে চাই। 2022 সালে মালয়েশিয়াগামী কর্মীদের জন্য 2 দফায় 44টি মেডিকেল সেন্টারের অনুমোদন দেয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা। দেশের 73টি বেসরকারি মেডিকেল কলেজের 70% বেশি চলছে জোড়াতালি দিয়ে, যেখানে শিক্ষার মানসম্মত পরিবেশ নিশ্চিতের নীতি না মানাই যেন নিয়ম। এসব প্রতিষ্ঠান থেকে বের হওয়া মানহীন চিকিৎসকরা নেতিবাচক প্রভাব ফেলছে দেশের সেবা খাতে। এমদাদ হকের রিপোর্ট। দেশে বেসরকারি মেডিকেল শিক্ষা কার্যক্রম শুরু বাংলাদেশ মেডিকেল কলেজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে 1986 সালে। প্রতিষ্ঠার 4 দশকেও পূর্ণাঙ্গ রূপ পায়নি প্রতিষ্ঠানটি। অভিযোগ, নিজস্ব কোনো ক্যাম্পাস নেই মেডিকেল কলেজটির, শিক্ষক সংকটের পাশাপাশি নেই পর্যাপ্ত টিউটোরিয়াল রুম। অথচ আইন বলছে মেডিকেল কলেজ ও হাসপাতাল হতে হবে নিজস্ব অন্তত 2 একর জমিতে। একই ক্যাম্পাসে মেডিকেল ভবনও হতে হবে ভিন্ন। হাসপাতালে শয্যা সংখ্যা হতে হবে প্রতি শিক্ষার্থীর বিপরীতে 5টি, আর 10 শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক থাকবেন 1 জন। শিক্ষার্থীদের জন্য থাকতে হবে আলাদা হোস্টেল সুবিধাও। পর্যাপ্ত ইকুইপমেন্ট নাই, পর্যাপ্ত শিক্ষক নাই, পর্যাপ্ত ল্যাব ফ্যাসিলিটি নাই। আপনি তাদেরকে ডাক্তারের সার্টিফিকেট ধরাই দিলেন, ঠিক আছে? সে নিজেকে ডাক্তার দাবি করতেছে। সে যখন ট্রিটমেন্ট করবে, অর্থাৎ আপনার জীবনটা তার হাতে ছেড়ে দিলেন আপনি। কত ভয়ঙ্কর কথা, ঠিক আছে? তো এটার ক্ষতিগ্রস্ত হচ্ছে তো দেশের মানুষ দিন শেষে। শুধু বাংলাদেশ মেডিকেল নয়, এই তালিকায় আছে ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল, আনোয়ার খান মডার্ন, সমরিতা, শাহাবুদ্দিন মেডিকেল, সিরাজুল ইসলাম মেডিকেল, কিশোরগঞ্জের আব্দুল হামিদ মেডিকেল কলেজ, সিরাজগঞ্জের খাজা ইউনুস, গাজীপুরের তাইরুন্নেসা ও রংপুরের নর্দার্ন মেডিকেল কলেজ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, নীতিমালার শর্ত পুরোপুরি মানছে না 73টি বেসরকারি মেডিকেল কলেজের অন্তত 51টি। ফলে মানহীন পরিবেশে তৈরি হচ্ছে না মানসম্মত চিকিৎসক। তারা অনেক ক্ষেত্রেই তারা বাণিজ্যিক দিকটাকে আসলে প্রাধান্য দেয় এবং তাদের মানটাকে আসলে শিক্ষার মান অনেক ক্ষেত্রেই হয়তো কম্প্রোমাইজ হয়। তারা এখান থেকে পাশ করবে, তারা অবশ্যই সঠিক সেবা দিতে পারবে না এবং এটা একটা ভয়ঙ্কর পরিণতি হবে আমাদের জনস্বাস্থ্যের উপরে। এটা একটা হুমকি। এসব প্রতিষ্ঠান স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কলেজ নিয়মিত তদারকি করলেও কার্যকর পদক্ষেপ নেয়ার নজির নেই। বেশিরভাগ মেডিকেল কলেজ অনুমোদনের ক্ষেত্রে গুরুত্ব পেয়েছে রাজনৈতিক বিবেচনার বিষয়টি, রয়েছে বাণিজ্যিক গুরুত্ব। এর ফলে তৈরি হচ্ছে না গুণগত মানের চিকিৎসক, হুমকিতে পড়ছে দেশের স্বাস্থ্য খাত, আর আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। রাজধানীতে তীব্র হচ্ছে গ্যাস সংকট। ফিলিং স্টেশনগুলোতে গেল কয়েকদিন দেখা মেলে গাড়ির দীর্ঘ সারির। গ্যাসের চাপ না থাকায় কিছু কিছু পাম্প বন্ধ রয়েছে কার্যক্রম। ভোগান্তি পৌঁছেছে বাসাবাড়িতেও। গ্যাসের জন্য ছুটতে ছুটতে রোজগারে ভাটা পড়েছে 2 দশক ধরে ঢাকায় সিএনজি অটোরিকশা চালিয়ে সংসার চালানো আক্কাসের। দীর্ঘ লাইনেই কেটে যাচ্ছে দিনের বেশিরভাগ সময়। দিন শেষে যে গ্যাস পাচ্ছেন তাতে মিটছে না চাহিদা। 6 ঘন্টা কিন্তু গেছে আমার এই পাম্পে। তো 6 ঘন্টায় মনে করেন তো গ্যাস পাম্প হয়তো 100 টাকার। তো 100 টাকার গ্যাসে আমি কয় টাকা ভাড়া মারমু? হাইট গেলে 500-700 টাকা, 1000 টাকা ভাড়া মারলাম, কি তাই না? এরপরে আমার তো ফের আবারও পাম্পে যাওয়া অনেক বিচ্ছে।
পাম্পে তো আবার 6 ঘন্টা সিরিয়াল নিয়ে ফের আবার 100 টাকা গিয়ে ঢুকবি আমার। গেল কয়েকদিনের গ্যাস সংকটের কারণে চরম বিপাকে গাড়ির চালক মালিক সবাই। রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে সকাল থেকেই দেখা মেলে গাড়ির লম্বা সারি। গ্যাসের চাপ না থাকায় কিছু পাম্পে বন্ধ রয়েছে এলএনজি সরবরাহ। কালকে রাত্রে প্রায় এরকম ঘুরে ঘুরে লাস্টে নিতেই পারি নাই, পরে চলেই গেছি। আমি সকাল 9টা থেকে দাঁড়িয়ে আছি, তো গাড়ির কাছাকাছি আসছে, আসে দেখে পাম্প বন্ধ। আর তেলের দামটা বাড়ছে, তেলের পাইতারা কইরা, এখন আবার গ্যাসেরও এরকম সমস্যা হচ্ছে। সড়ক থেকে রান্নাঘর সবখানে পৌঁছেছে ভোগান্তি। ঢাকার বেশিরভাগ এলাকার বাসাবাড়িতে সময় মতো হচ্ছে না রান্না। রাত্রে রান্না করার চেষ্টা করি, কিন্তু দেখা যায় না, রান্না করতেই পারতেছি না। সারাক্ষণ গ্যাসের পেছনেই চিন্তা ভাবনা করি, তাহলে আমাদের জীবন কিভাবে চলবে? কালকেও রান্না করে 2টা বাজে ঘুমাইছি। প্রতিদিন যদি এরকম হয় তাহলে আমরা কিভাবে চলবো? যত দ্রুত সম্ভব জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ নিশ্চিত করে জনদুর্ভোগ লাঘবের তাগিদ ভুক্তভোগীদের। মোহাম্মদ শফিক, চ্যানেল 24, ঢাকা। 2028 সাল থেকে ধাপে ধাপে নতুন কারিকুলামের বই যুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। চাঁদপুরে এক সমাবেশে তিনি কথা বলেন। এ সময় শিক্ষকদের সন্তানকে নিজ প্রতিষ্ঠানে পড়ানোর আহ্বান করেন শিক্ষামন্ত্রী। প্রতিষ্ঠানে যাব, আমি সেই প্রতিষ্ঠানে শিক্ষকদের জিজ্ঞেস করব, কেন আপনার সন্তান আপনার স্কুলে পড়বে না? কি দুর্বলতা আপনার রয়েছে? কেন আপনি পড়াবেন না? রাজধানীর মতিঝিলে মেট্রো স্টেশনের নিচ থেকে বোমা উদ্ধার করেছে পুলিশ। পরে সেটি নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়কারী দল। ডিএমপি জানায়, শুক্রবার সন্ধ্যা 7:30টার দিকে মতিঝিল মেট্রো স্টেশনের নিচে সড়কে একটি ছাতার ভেতরে একটি বোমা রাখা ছিল। এতে পথচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্ধার করা বোমাটি আইইডি, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস। নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বোমাটি ছাতার ভেতরে কে বা কারা রেখেছে তার শনাক্তে কাজ করছে পুলিশ সহ বিভিন্ন সংস্থা। বোমা উদ্ধারের পর ওই সড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও মেট্রো রেল চলাচল স্বাভাবিক ছিল। প্রশ্নপত্র ফাঁসের জেরে শিক্ষার্থীদের আন্দোলন এখন ভারতের রাজনীতির অন্যতম ইস্যু। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানী দিল্লিতে চলমান বিক্ষোভ ঠেকাতে বন্ধ মেট্রো স্টেশন। কড়া নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি সীমিত করা হয়েছে মোবাইল ইন্টারনেট। তবে এসব পদক্ষেপেও থামছে না আন্দোলন, বরং দিন দিন বাড়ছে জনসমর্থন। নয়াদিল্লির যন্তর মন্তরে ছাত্র যুবাদের টানা বিক্ষোভে কার্যত অচল হয়ে পড়েছে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলো। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের মুখে জননিরাপত্তার স্বার্থে বেশ কয়েকটি মেট্রো স্টেশন বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। পাশাপাশি বিক্ষোভস্থল, রাজধানীর কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকা এবং আশপাশের বিভিন্ন স্থানে মোবাইল ইন্টারনেটও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। নির্ধারিত সময়ের আগেই বন্ধ করে দেওয়া হচ্ছে বিভিন্ন মার্কেটের দোকানপাটও। পৌর কর্তৃপক্ষের পরামর্শেই এমন সিদ্ধান্ত জানিয়েছে নিউ দিল্লি ট্রেডার্স অ্যাসোসিয়েশন। ডিসিশন हमने ये लिया कि हम जल्दी बंद कर लें क्योंकि जो গত কয়েকদিনে যে পরিস্থিতি দেখছি তাতে নিরাপত্তার খাতিরে আমরা দোকানপাট আগে ভাগে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। প্রতিদিনই সন্ধ্যার পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। বিক্ষোভের বিরূপ প্রভাব পড়েছে মানুষের দৈনন্দিন জীবনে। মেট্রো স্টেশন বন্ধ থাকায় বেড়েছে যাতায়াত ব্যয়, পাল্লা দিয়ে বেড়েছে ভোগান্তি। আর ক্রেতা কমে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরাও। অবশ্যই আমরা ভোগান্তির মধ্যে দিন পার করছি। সকালে অফিসের সময় মেট্রো স্টেশন বন্ধ থাকে, আবার সন্ধ্যায় অফিস থেকে ফেরার সময় একই অবস্থা। এদিকে বিক্ষোভে অংশ নেওয়া অনেকেই বলছেন, আন্দোলনের কণ্ঠরোধ করতেই মেট্রো স্টেশন বন্ধ, ইন্টারনেটে বাধা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশ সীমিত করার মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে। আন্দোলনে নেতৃত্ব দেয়া ককরোচ জনতা পার্টির দাবি, মে মাসে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে প্রায় 20 লাখ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় একাধিক শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগও আছে। এমন পরিস্থিতিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আন্দোলন থেকে পিছু না হটার হুঁশিয়ারি দিয়েছে তারা। রাখি জেসমিন, চ্যানেল 24।
নতুন করে স্পোর্টসের ব্যাডমিন্টনের সেরা খুলনার রাহমা জান্না। বালিকা এককের পাশাপাশি তাসনিয়ার সাথে জুটি বেঁধে দ্বৈতেও চ্যাম্পিয়ন এই শাটলার। পল্টনের ইনডোরে এককের ফাইনালে কুমিল্লার নুসরাতকে 2-0 সেটে হারিয়েছে রাহমা। 21-17 পয়েন্টে প্রথম সেট আর 22-20 পয়েন্টে দ্বিতীয় সেট জিতে নেন তিনি। বালিকা দ্বৈতে ছিলেন আরও অপ্রতিরোধ্য। ফরিদপুরের আয়শা খানম ও হুমায়রা হাসান জুটিতে হারিয়েছেন 21-11 ও 21-16 পয়েন্টের ব্যবধানে। বালক এককে খুলনার শেখ মোহাম্মদ তানফিরকে 2-0 সেটে হারিয়ে চ্যাম্পিয়ন চট্টগ্রামের রুদ্র ত্রিপুরা, তবে দ্বৈতে পারেননি। প্রাণম চাকমার সাথে জুটি বেঁধে হেরেছেন খুলনার শেখ মোহাম্মদ তানফির ও রিফাতুল ইসলামের সাথে। এ ছিল সকাল 7টার খবরে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।